ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে লালমনিরহাটে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এছাড়াও নীলফামারীর ব্যারেজ পয়েন্টে বিপদসীমার অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি বাড়তে থাকলে তিস্তা সহ আশেপাশের সব নদীর পানি বাড়বে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমা 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে 5 উপজেলার কমপক্ষে 30টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। তিস্তা পারে রেড অ্যালার্ট জারি করে মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও টানা বৃষ্টির কারণে প্লাবিত হওয়ার শঙ্কা করছে নদী তীরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট এবং নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী মাহফুজ বকুল। বকুল, কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা সকাল থেকেই কিন্তু পরিস্থিতি, বিশেষ করে এই নিচু এলাকার, তিস্তা তীরবর্তী নিচু এলাকার পরিস্থিতি কিন্তু একবারই মোটামুটি ভয়াবহ বলা যায়। এবছর যে বিভিন্ন দফায় যে বন্যা এবং পানি বৃদ্ধি হলো, সর্বশেষ আজকে যে পরিস্থিতি সব থেকে ভয়াবহ পরিস্থিতি। এবং গত 2-1 বছরে কিন্তু এরকম পানির যে তের সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি, খেয়াল করা যায়নি। আমি যদি একটু আমার পিছনে দেখাই, যে এই যে পিছনে যে সড়ক রয়েছে এটি কিন্তু একটা পাকা সড়ক, এবং এর পিছনেই কিন্তু রয়েছে এই সড়ক দিয়ে কিন্তু এখানে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয় সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ মাদ্রাসা রয়েছে। এগুলো কিন্তু এই সড়কে কিন্তু পানি একবারই পানিবন্দী হয়ে পড়েছে, এবং সড়কের আশেপাশে যত লোকালয় রয়েছে সেগুলো কিন্তু বুক পরিমাণ পানি কোথাও রয়েছে, কোথাও কিন্তু হাঁটু পরিমাণ পানি, এবং কোথাও কিন্তু একদম পানিতে মানুষজন ডুবে গেছে, এরকম একটি অবস্থা। বাড়িঘর, বিশেষ করে বিছানাপাতি থেকে শুরু করে সরঞ্জামাদি সবগুলো কিন্তু ডুবে আছে এই এলাকায়। এবং আরেকটু যদি তথ্য দিই, গতকাল বিকেল থেকে কিন্তু পানি বাড়তে শুরু করেছিল, এবং সন্ধ্যা নাগাদ সে পানি কিন্তু একবারই বৃদ্ধি পেয়ে রাতে একদম তুমুল আকারে এসব লোকালয় এবং নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করে। এবং তারপরে গভীর রাতে কিন্তু মানুষজনের বাড়ি ঘরে যখন পানি প্রবেশ করতে শুরু করে, তখনই মানুষ আসলে অনেকটা আতঙ্কের শঙ্কা নিয়েই বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তাদের বাড়ি যে ছোট শিশু, গরু ছাগল থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে অনেকেই কিন্তু উঁচু রাস্তায় অবস্থান নিয়েছেন, অনেকে পলিথিন টাঙিয়ে, তাঁবু টাঙিয়ে উঁচু এলাকায় অবস্থান নিয়েছেন। এবং এখানে যে স্কুল রয়েছে সেটি কিন্তু আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়, এবং সেই আশ্রয় কেন্দ্র কিন্তু অনেকে অবস্থান নিয়েছেন, গরু ছাগল নিয়ে এসেছেন, অনেকে কিন্তু পরিচিত অপরিচিত আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে রাতে হুট করে যে পানি এসেছে, যার কারণে মানুষ কিন্তু পূর্ব প্রস্তুতি ছাড়াই তাদেরকে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এখনো সকাল থেকে যেহেতু পানি বাড়তি, যদিও বা সকাল 6টায় পানি 10 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল, সর্বশেষ সকাল 9টার যদি তথ্য, ডালিয়া পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ পানি কিন্তু উজান থেকে যে ঢলটি কালকে থেকে আসছিল একবারে 35 সেন্টিমিটার উপরে রাতে উঠে গেছিল, সেটি কিন্তু এখনো না থাকলেও এখন কিন্তু সেই উজানের পানি ভাটি অঞ্চলে আসতেছে। এবং একটু যদি তথ্য দিই, ডালিয়া অঞ্চলে পানি আসলে বৃদ্ধি পাওয়ার পরে এই ভাটি অঞ্চলে কিন্তু পানি আসতে 5 থেকে 6 ঘন্টা সময় নেয়। সেই হিসেবে এই পানি বিকেল পর্যন্ত কিন্তু এভাবেই ভাটি অঞ্চলে আসতে থাকবে, এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা কিন্তু এখনো রয়েছে। পাশাপাশি আমরা এর আগেও যেমনটা জানাচ্ছিলাম যে পাকা কাঁচা সড়ক, সেগুলোর উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, এবং পানি প্রবাহিত হওয়ার পাশাপাশি সেই সড়কগুলোতে কিন্তু ধস দেখা দিয়েছে, এবং অনেকেই চেষ্টা করছেন নিজ উদ্যোগে আসলে কচুরিপানা থেকে শুরু করে বাঁশ ব্যবহার করে এই ধস আটকানোর, পানির স্রোত আটকানোর। কেননা একবার রাস্তা ভেঙে গেলে তার ভাটিতে থাকা যে বাড়ি পানিতে ভেসে যাওয়ার একটা শঙ্কা রয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা আসলে গতকাল মাইকিং করেছেন তিস্তা তীরবর্তী এলাকায়, যাতে মানুষজন নিরাপদ দূরত্বে সরে যায়। পাশাপাশি যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে সেই এলাকাগুলোতে তারা নজরদারি করছেন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে তারা চেষ্টা করছেন যাতে আসলে নতুন নতুন রাস্তা যেগুলো রয়েছে সেগুলো যাতে আসলে ভাঙন না দেখা দেয়, এবং পাশাপাশি সাধারণ মানুষের যে ভোগান্তি সেটিও যাতে দূর করা যায়। সব মিলিয়ে সাধারণ মানুষ যেটি বলছে যে বন্যায় তারা অভ্যস্ত, এবং যাতে দীর্ঘস্থায়ী কোনো সমস্যা না হয়, ক্ষতি না হয়, সেদিক খেয়াল রাখার কথা বলছেন। এবং সব মিলিয়ে তারা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা অথবা খনন ছাড়া এই ভোগান্তির আসলে বিকল্প নেই। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। এবার চলে যাব আমরা নীলফামারীতে, আছেন রায়হান সবুক্তগিন। রায়হান, নীলফামারীর কি পরিস্থিতি দেখছেন?
ইপসিতে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি আসলে ডালিয়া ব্যারেজ পয়েন্ট। আমার পিছন দিকে ব্যারেজ দেখতে পাওয়া যাচ্ছে। আসলে গতকালকে সকালের দিক থেকে যে পানি বৃদ্ধির আকস্মিক যে উজানের ঢল শুরু হয়েছিল তিস্তা নদীতে, এবং এই ব্যারেজ পয়েন্টে তার একটা প্রভাব তো রয়েছেই সবসময়, সেটি কিন্তু এখন বলতে পারা যায় যে পানি নেমে গেছে, বা ঢলের পানি নেমে গেছে, একদম সোজা কথা। পানি এই মুহূর্তে যদি বিপদসীমার 3 সেন্টিমিটার, সকাল 9টার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে সকালেও এখানে কিন্তু আমরা যখন আসি তখন কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ বৃষ্টির সঙ্গে এই ঢলের পানি আসা এবং বেড়ে যাওয়ার অনেকটাই নির্ভরশীল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পানি উন্নয়ন বোর্ড বলছে যে গতকাল সকাল 6টার দিকে কিন্তু পানির প্রবাহ ছিল 67 সেন্টিমিটার নিচে। আমরা যখন রাত 7টার দিকে হঠাৎ করে 6টার দিকে এটা বিপদসীমা অতিক্রম করতে শুরু করে, এবং 7টার দিকে 12 সেন্টিমিটার উপরে গিয়ে পৌঁছায়, এবং এটা রাত যত বাড়তে থাকে, রাত বাড়তে 2টার দিকে কিন্তু 35 সেন্টিমিটার উপরে উঠে যায়। সেই মুহূর্তে এই যে তিস্তার উজানের যে ঘরবাড়িগুলো রয়েছে ডিমলা এবং পার্শ্ববর্তী যে লালমনিরহাটের যে জায়গাগুলো রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলো, সেগুলোতে কিন্তু বাড়িঘরের উপরে পানি উঠে যায়। এই রেড অ্যালার্ট জারি করেছিল পানি উন্নয়ন বোর্ড, এবং তারা মাইকিং করবার ফলে যারা মাইকিং শুনতে পেয়েছে তারা কিন্তু সতর্ক। তার কারণেই আসলে রাতের বা প্রথম সন্ধ্যাতেই রাস্তায় বা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আসলেও পরবর্তীতে কিন্তু যখন পানি বাড়তে থাকে এবং ঘরের সামগ্রী যে সমস্ত সেগুলো সরানোর একটা মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা আরেকটা জিনিস বলতে চাই যে পানি উন্নয়ন বোর্ড একটা তাদের যে বাঁধ উজানের যে 40 কিলোমিটার বা উজান এবং এই যে ডালিয়া ডিভিশনের আওতায় যে 40 কিলোমিটার বাঁধ রয়েছে, সেই বাঁধের দিকে খুব নজর রাখছিল। একটা জায়গায় যেখানে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, কালীগঞ্জ পয়েন্টে, সেখানে কিন্তু বাঁধ ভাঙার উপক্রম হয়েছিল। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে তারা গ্রামবাসী, উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড প্রশাসন তারা সকলে মিলে কিন্তু বাঁধটা রক্ষা করতে পেরেছে। সেই বাঁধটি ভেঙে গেলে 2-3 বছর আগে এরকম একই জায়গায় কিন্তু বাঁধ ভেঙে গিয়েছিল, এবং এর ফলে বিশাল একটা এলাকা প্লাবিত হয়ে গেছিল এবং লোকালয়ের মধ্যে পানি ঢুকে পড়েছিল। সেই ঘটনাটা থেকে উদ্ধার পেতে পেরেছে, সেটা এত একটা স্বস্তির প্রসঙ্গ রয়েছে। এই এলাকায় এই যে হঠাৎ করে অক্টোবর মাসের এরকম একটা সময়ে যে হঠাৎ করে বন্যা হলো, এটার কিন্তু এই অঞ্চলের কৃষির উপরেও মারাত্মক ধরনের একটা প্রভাব পড়বে। এই কেউই প্রস্তুত ছিল না এরকম সময়ে বৃষ্টিপাতে, হঠাৎ করে ঢলের। সেই ঢলটা হয়েছে এই কারণে যে উপরে গত 3-4 দিন ধরে হিমালয়ের পাদদেশ থেকে নীলফামারী বা এই অত্র অঞ্চলে কিন্তু প্রবল পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং আজকেও এখনো যে বৃষ্টি কমে গেছে এরকমটা বলতে পারা যাবে না, যদিও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। তো এই বৃষ্টিপাতের যে ফলটাই কিন্তু এই ঢল। ওনারা বলছে যে যদি বৃষ্টিপাত, পানি উন্নয়ন বোর্ড যে কথাটা বলছে যে বৃষ্টিপাত যদি এরকম চলমান থাকে তাহলে এরকম ঢল আবারও আসতে পারে, সেটার কোনো নিশ্চয়তা নেই। তবে এই মুহূর্তে পানি গতকাল থেকে যে পানিটা বাড়তে শুরু করছিল সেটি কিন্তু কমতে কমতে এই মুহূর্তে এখানে এসে বিপদসীমার নিচে নেমেছে। আমি যে কৃষির যে প্রভাবটা বলছিলাম, এই চরের মানুষ কিন্তু মূলত একটা ফসল আবাদ করতে পারে চরে, ভুট্টায় তারা আবাদ করে, এবং চরের ভুট্টা লাগানোর যে সময় সেটা কিন্তু দিন 10-15-এর মধ্যেই কিন্তু এখানকার মানুষ চাষ করতে শুরু করতো। কিন্তু এই হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায়, চরগুলো ডুবে যাওয়ায় কিন্তু সেটা ব্যাহত হবে। আগাম ভুট্টা পাওয়ার ক্ষেত্রে এই এলাকার কৃষকরা ভুগতে থাকবে। ফলে সব মিলিয়ে এই যে আকস্মিক বন্যা, এই যে আকস্মিক ঢল, এটি যেমন মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে, তার আগামী পথ চলায় আসলে প্রভাব ফেলবে। এই ছিল আমার কাছ থেকে ব্যারেজ পয়েন্টের খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব কুড়িগ্রামে। সেখানে আছেন সহকর্মী গোলাম মাওলানা সিরাজ। যেটি জানতে চাচ্ছি, উজানের ঢলে ভারত থেকে শত শত গাছের গুঁড়ি দুধকুমার নদে ভেসে আসছে, এ বিষয়ে আর কি জানাবেন? ইপসিতা, আমি প্রথমে একটু আপনাকে দেখাতে চাই, সেটি হচ্ছে আপনি যদি বলছেন যে শত শত, আসলে এখানে লাখ লাখ যদি বলি তাও এইসবটা ভুল হবে না। কারণ উজানে যে কালজানি নদী রয়েছে, একটা ভারত থেকে নেমে এসেছে, অর্থাৎ ভুটান থেকে নেমে এসেছে এই নদী, সেখান থেকে এসে দুধকুমারে পড়েছে। সেই দুধকুমারের পাড়ে আছে আমি। এখানে আমরা যেটা খোঁজ নিয়েছি যে ভ্রুঙ্গামারী উপজেলা থেকে এদিকে ভাটি যাত্রাপুর পর্যন্ত যতদূর এলাকা যায়, এই দুধকুমারের পশ্চিম একে
দেখা যাচ্ছে। আমরা এখন যেটা পাচ্ছি এটা হচ্ছে নাগেশ্বরীর বামুনডাঙ্গা এলাকায়। আমরা কালকে বিকেল থেকেই কিন্তু এই খবরটি পেয়েছিলাম যে টানা কয়েকদিনের টানা বৃষ্টিতে উজানের ঢল এবং এই যে বৃষ্টির পানিতে নদ নদীগুলোর পানি বাড়ছে, দুধকুমারেরও পানি বাড়ছে। এই পানি বাড়ার ফলে উজান থেকে কিন্তু এই কাঠগুলো ভেসে আসছে। বেশিরভাগ কাঠই কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো বনাঞ্চলের হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই কাঠগুলো বনাঞ্চলে পড়েছিল এমন মনে হচ্ছে। তবে শেকড় সহ বেশ কিছু গাছও কেটে ভেসে আসছে পানির তোরে, হয়তো সেই বনাঞ্চল ডুবে সেখান থেকে পানির তোরে ভেসে আসছে এই গাছগুলো, এমনটাই কোনো মনে হচ্ছে। আমরা এখানকার লোকজনের সঙ্গে কথা বললাম যে তারা গত যে রাত গেছে সেই সারা রাতেই কিন্তু এখানে নৌকা ভেলা সহ বিভিন্ন উপায়ে তারা কিন্তু এই কাঠগুলো তারা সংগ্রহ করেছে, সংরক্ষণ করেছে পানি থেকে। আজকে আমরা সকাল থেকে যেটা দেখছি বিভিন্ন ভাবে নৌকা থেকে নামিয়ে তারপর বিভিন্ন গাড়ি করে কিন্তু এই কাঠগুলো তারা নিয়ে যাচ্ছে। আর পানির বিষয়ে যেটি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত দুদিন এখানে টানা বৃষ্টি ছিল। আজকে সকাল থেকে কিন্তু কুড়িগ্রামের আকাশে তেমন বৃষ্টির দেখা মেলেনি। এই যে দুদিনের যে বৃষ্টি, এবং আমরা যেটা জানতে পারছি উজানে ভুটান এবং ভারতের বেশ কিছু এলাকায় কিন্তু বন্যায় প্লাবিত হয়েছে। সেই ভুটানের বনাঞ্চল তলিয়ে কিন্তু এই কাঠগুলো এখানে আসছে। আমরা যেটা পার্শ্ববর্তী কথা বলেছিলাম সীমান্তবর্তী দু একজনের লোকের সঙ্গে, তারা কিন্তু সেই খবরটি আমাকে দিয়েছিল। আর এদিকে পানি বাড়ছে দুধকুমারের তিস্তায় এবং ধরলায়। আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি যে ধরলার শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর দুধকুমারের যে উজানে সোনাহাট সেতু যে পয়েন্ট রয়েছে পাটেশ্বরী পয়েন্ট, সেই পয়েন্টে 19 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। অন্যদিকে এখন পর্যন্ত তিস্তার যে কাউনিয়া পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই কর্মযজ্ঞ আমরা দেখছিলাম সকাল থেকে। আর অন্যদিকে যে বৃষ্টি কিন্তু আসবে এমন একটা ভাব রয়েছে। বন্যা এখন পর্যন্ত না বলা গেলেও বন্যার কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে কুড়িগ্রামের, বিশেষ করে নদ নদী পাড়ের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে। আর আমরা যেটা খোঁজ নিয়েছি চরাঞ্চলের নদীর তীরের একেবারে যে নিচু কিছু জমি রয়েছে, কিছু ক্ষেত খামার রয়েছে, সেগুলো কিন্তু ইতোমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি এমন খবর কিন্তু আমরা সকাল পর্যন্ত জানতে পেরেছি। ইপসিতা। গোলাম মাওলা সিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম দেশের বিভিন্ন জেলা থেকে।